হ্যালো স্টুডেন্টস, আগের ভিডিওগুলো যারা দেখোনি তারা ভিডিওগুলো গিয়ে দেখে নাও। আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিয়েছি। ওই প্লে লিস্টে ক্লিক করলেই তোমরা কিন্তু দেখবে মাধ্যমিক 2026-এর যে প্লে লিস্ট আছে সেখানে ঢুকে যাবে। ওকে, তো সেখানে দেখবে পরপর ক্লাসগুলো কিন্তু করানো আছে ভলিউম 2 এর কোশ্চেন ব্যাংকের। ওকে, তো আমাদের এর আগে পর্যায় সারণী থেকে দুটো ক্লাস এসছে। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার ক্লাস, ভলিউম 2 কোশ্চেন ব্যাংক। পেজ নাম্বার দেখো থাম্বনেলে দেওয়া আছে। তো চলো শুরু করা যাক কোশ্চেন নাম্বার 20 থেকে। আগের ভিডিওতে 19 পর্যন্ত সলভ হয়েছিল। সবচেয়ে হালকা ক্ষারীয় মৃত্তিকা ধাতু কোনটি? সবচেয়ে হালকা ক্ষারীয় মৃত্তিকা ধাতু হচ্ছে বেরিলিয়াম। আর যদি বলে যে ক্ষার ধাতু কোনটি সব থেকে হালকা, তাহলে হবে লিথিয়াম। দুটি বর ধাতুর নাম লেখো। দুটি বর ধাতুর নাম হচ্ছে লোহা এবং তামা। লোহা এবং তামা বলে দেবে। ওকে, এফি সিইউ। শ্রেণী 17-র মৌলগুলিকে হ্যালোজেন মৌল বলা হয় কেন? দেখো, হ্যালোজেন কথার অর্থ হচ্ছে সামুদ্রিক লবণ উৎপাদক। ঠিক আছে, এটা একটু তোমরা যদি না জানো তো নোট করে নিও। ঠিক আছে, হ্যালোজেনের অর্থ লবণ উৎপাদক। ওকে, এরা ধাতুর সঙ্গে বিক্রিয়া করে এরা ধাতুর সঙ্গে বিক্রিয়া করে লবণ উৎপন্ন করতে পারে। ঠিক আছে, যার জন্য কিন্তু এদেরকে বলা হয় হ্যালোজেন মৌল। ধাতুর সঙ্গে বিক্রিয়া করে লবণ উৎপাদন করতে পারে। কোশ্চেন নাম্বার 23, পর্যায় সারণীর তৃতীয় পর্যায়ের একটি অধাতুর নাম লেখো যার যোজ্যতা 1। তৃতীয় পর্যায়ের অধাতু। দেখো, পর্যায় সারণীর তৃতীয় পর্যায়ের, দেখো অধাতু মানে তুমি প্রথমত কি বলতে পারো? নিষ্ক্রিয় গ্যাস তো বলতে পারো, তো নিষ্ক্রিয় গ্যাসই বলে দাও না। তো তৃতীয় পর্যায়ে কোন নিষ্ক্রিয় গ্যাস আছে? দেখো, প্রথম পর্যায়ে কি আছে? হিলিয়াম। একদম দেখবে এখানে আছে হিলিয়াম, তার নিচেই দেখবে ঠিক আছে নিয়ন, তার নিচেই কি আছে? আর্গন। তাহলে আর্গন পড়ে যাবে তৃতীয় পর্যায়ে। ঠিক আছে, তাহলে হয়ে গেল, আর্গন লিখে দাও। ওকে, কিন্তু এখানে লিখেছে যে যোজ্যতা 1, তাহলে এটা দেওয়া যাবে না, কারণ নিষ্ক্রিয় গ্যাসের তো যোজ্যতা 0, তাই না? কারণ এটা তো অপ্রতিক্রিয়া, এটা তো কারোর সঙ্গে প্রতিক্রিয়া করবে না, কারণ 8টা তো ফুলফিল হয়ে গেছে, তাহলে এটা অপ্রতিক্রিয়, তাই না? তাহলে এটা তো নেওয়া যাবে না। তো দেখো, তোমরা একবার 17 নম্বর শ্রেণীতে যাও। 17 নম্বর শ্রেণীতে প্রথমে কি আছে? ফ্লোরিন, তার নিচে কি আছে? ক্লোরিন, তার নিচে কি আছে? ব্রোমিন। তাহলে ব্রোমিন 3 নম্বর পর্যায়ে কিন্তু পড়ছে না, ব্রোমিন 3 নম্বরে নয়, 3 নম্বরে পড়ছে ক্লোরিন। আমি একবার তোমাদেরকে পর্যায় সারণীটা দেখাই। চলো, এই দেখো, ফ্লোরিন, ক্লোরিন, তাই না? তাহলে 3 নম্বর পর্যায়ে কে পড়ছে? দেখো, ক্লোরিন পড়ছে 3 নম্বর পর্যায়ে। তাহলে ক্লোরিনের যোজ্যতা কত? 1, কারণ 17 নম্বরে যারা আছে সবার যোজ্যতা 1। আবার এরা কিন্তু সবাই অধাতু, এরা কেউই কিন্তু ধাতু নয়। তাহলে এইটাই হয়ে যাবে উত্তর। ওকে, এবার তোমরা অনেকে বলতেই পারো যে স্যার আপনি যে প্রথমে বললেন যে আর্গন হবে, তাহলে স্যার আর্গন কি হবে না? দেখো, আর্গনও হবে, আর্গন হবে না তা নয়। আর্গন হতো যদি এই কথাটা না বলা থাকতো যে যোজ্যতা 1। আর্গনও অধাতু, নিষ্ক্রিয় গ্যাস, কিন্তু ওর যোজ্যতা তো 1 নয়, কিন্তু এরা বলেছে অধাতু বলো, আবার যোজ্যতা 1 হতে হবে সেই রকম অধাতু বলো। ঠিক আছে, তাহলে উত্তর কি হয়ে গেল? ক্লোরিন। ক্লোরিনের নিকটতম নিষ্ক্রিয় মৌল কোনটি? তাহলে ক্লোরিনের পাশেই যে আছে, ফ্লুরিনের পাশে কে আছে? নিয়ন। আর ক্লোরিনের পাশে কে আছে? এক, দেখো একদম প্রথমে তো আছে একদম এদের ওপরে কে আছে? হিলিয়াম, নিয়ন। আর ক্লোরিনের পাশে কে আছে? আর্গন। ঠিক আছে, এখনই যদি পর্যায় সারণীটা যেটা দেখালাম ওটা যদি তুমি ব্যাকে গিয়ে দেখো, বা তোমাদের কাছে তো বই আছে আশা করি, তো তোমরা যদি সেই বইয়ে পর্যায় সারণীটা দেখো দেখবে যে ক্লোরিনের পাশে কে আছে? আর্গন কিন্তু আছে। ওকে, আই থিঙ্ক ক্লিয়ার এটা। ফ্লুওরিনের নিকটতম নিষ্ক্রিয় গ্যাস কোনটি? নিয়ন। হয়ে গেল, নিয়ন। একটি হ্যালোজেন মৌলের চিহ্ন লেখো যা তেজস্ক্রিয়। হ্যালোজেন মৌলের চিহ্ন লেখো যা তেজস্ক্রিয়। কালকের ভিডিওতে বলেছিলাম অ্যাস্টাটিন। অ্যাস্টাটিন হ্যালোজেন কিন্তু তেজস্ক্রিয়। দীর্ঘ পর্যায় সারণীতে গ্রুপের সংখ্যা কয়টি? দীর্ঘ পর্যায় সারণীতে 18টা গ্রুপ আছে, এরকম এরকম করে। ওকে, আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে কয়টি পর্যায় ও কয়টি শ্রেণী আছে? পর্যায় আছে 7টি আর শ্রেণী আছে 8টি। ওকে, পর্যায় 7টি, শ্রেণী 8টি। আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর
কোন শ্রেণীতে গ্যাসীয়, তরল এবং কঠিন মৌল অবস্থান করে? 17 নম্বর শ্রেণীতে আমরা যদি যাই, দেখব গ্যাসীয়, তরল এবং কঠিন তিনটে মৌলই কিন্তু অবস্থান করছে। কত? 17 নম্বর শ্রেণীতে। নেক্সট, প্রথম সন্ধিগত মৌলের চিহ্ন লেখো। প্রথম যে সন্ধিগত মৌল তার চিহ্ন কি? দেখো এখানে একবারে দেখিয়ে দিচ্ছি। সন্ধিগত মৌল 3 থেকে 12 নম্বর পর্যন্ত। তো প্রথমে কে আছে? স্ক্যান্ডিয়াম। স্ক্যান্ডিয়ামের সংকেত কি? Sc। তাহলে উত্তর কি হয়ে যাবে? স্ক্যান্ডিয়াম। ওকে, স্ক্যান্ডিয়াম হয়ে যাবে কিন্তু উত্তর। বেশ, তাহলে হয়ে গেল। কি উত্তর লিখবে? স্ক্যান্ডিয়াম। ওকে, স্ক্যান্ডিয়াম উত্তর লিখবে। দীর্ঘ পর্যায় সারণীর প্রথম পর্যায়ে অবস্থিত নিষ্ক্রিয় গ্যাসটির নাম লেখো। প্রথম পর্যায়ে তো দুজন থাকে, একজন হচ্ছে হাইড্রোজেন, একজন হচ্ছে হিলিয়াম। তাহলে হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাস। উত্তর হয়ে গেল আমাদের। দেখো কত সহজ কোশ্চেন। পর্যায় সারণীতে প্রত্যেক পর্যায়ের কোন মৌলটির পারমাণবিক ব্যাসার্ধের মান সর্বাধিক হয়? প্রথমেই যে মৌলটা থাকে, অর্থাৎ ক্ষার ধাতুর লিখবে। হ্যাঁ, কারণ যখন বাঁ দিক থেকে ডান দিকে যখন তুমি যাবে তখন পারমাণবিক ব্যাসার্ধ কমবে। তাহলে প্রথমে যে আছে নিশ্চয়ই তার মানই কি হবে? তার যে পারমাণবিক ব্যাসার্ধ সেটা সব থেকে বড় হবে, তাই না? ওটাই চেয়েছে যে প্রত্যেক পর্যায়ের কোন মৌলটির। তাহলে লিখবে ক্ষার ধাতুগুলির। ক্ষার ধাতুর। কোনো মৌলের পরমাণু কে কক্ষে 2টি, এল কক্ষে 8টি, এম কক্ষে 7টি ইলেকট্রন আছে। মৌলটির পারমাণবিক সংখ্যা কত? কে কক্ষে 2টি, তাহলে 2 প্লাস, এল কক্ষে 8টি, 8 প্লাস 7, 8 আর 2 10 আর 7 17, তাহলে পরমাণু ক্রমাঙ্ক 17। দ্বিতীয় পর্যায়ে সবচেয়ে বেশি জারণধর্মী মৌলটির নাম ও শ্রেণী সংখ্যা উল্লেখ করো। তো উত্তর হয়ে যাবে ফ্লুরিন। ওকে, ফ্লুরিন, এফ। নেক্সট, কোনো পর্যায়ে সর্বনিম্ন আয়োনাইজেশন শক্তি সম্পন্ন মৌলটি কোন শ্রেণীতে অবস্থান করে? সর্বনিম্ন তার মানে কি? মানে যার আকার বড়, তাই তো? শেষ কক্ষপথটা অনেক দূরে আছে, একটা ইলেকট্রনকে বের করে আনতে গেলে বেশি শক্তি লাগবে না, সর্বনিম্ন আয়োনাইজেশন শক্তি। তাহলে সেটা কার হবে? একদম প্রথম যে শ্রেণীটা আছে তার হবে, কারণ তার যেহেতু হ্যাঁ পারমাণবিক ব্যাসার্ধ বেশি, কারণ তার আকার বড়। ঠিক আছে, তাহলে কি লিখবে? গ্রুপ 1 বা ক্ষার ধাতু। কোন শ্রেণীতে? শ্রেণী 1, বা লিখে দাও ক্ষার ধাতু, শ্রেণী 1 বা ক্ষার ধাতু। এর কিন্তু আয়োনাইজেশন শক্তি কম। মেন্ডেলিফের পর্যায় সারণীতে দ্বিতীয় পর্যায়ে প্রথম পর্যায় অপেক্ষা কয়টি মৌল বেশি আছে? দেখো প্রথম পর্যায়ে আছে 2টো, হাইড্রোজেন আর হিলিয়াম ছাড়া তো কেউ নেই। আর দ্বিতীয় পর্যায়ে আছে 8টা, তাহলে কটা বেশি আছে? 8 - 2 = 6টি। তাহলে লিখে নাও 6টি। আদর্শ মৌল বলতে কি বোঝো? আদর্শ মৌল এমন মৌল যা তার বৈশিষ্ট্যগত ধর্ম এবং আচরণ প্রায় সর্বত্রই একই থাকে। ঠিক আছে, তো এটা লিখে নিতে পারো তোমরা। যে এমন মৌল যার বৈশিষ্ট্যগত ধর্ম এবং আচরণ প্রায় একই থাকে। তাহলে এরকম কে যার বৈশিষ্ট্যগত ধর্ম এবং আচরণ সবসময় একই থাকবে? হ্যাঁ, সেটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। এইটাই হচ্ছে আদর্শ মৌল। ঠিক আছে, নিষ্ক্রিয় গ্যাস। একটা এক্সাম্পল কি? যে কোনো একটা দিয়ে দাও না, হিলিয়াম দিয়ে দাও। নেক্সট, পেজ নাম্বার 826-এ চলে এলাম। ওকে, শূন্যস্থান পূরণ করো। হ্যালোজেন মৌলগুলোর মধ্যে যেটির তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক সেটি হলো এফ। পর্যায় সারণীতে ক্ষার ধাতুদের গ্রুপের ওপর থেকে নিচের দিকে নামলে, ক্ষার ধাতু মানে প্রথম শ্রেণী, ওপর থেকে নিচের দিকে নামলে আয়োনাইজেশন শক্তির মান ক্রমশ হ্রাস পায়, কমে। বলেছি না, ওপর থেকে নিচের দিকে নামলে আকার বাড়বে, আর আকার বাড়লেই কি হবে? আয়োনাইজেশন শক্তি কমবে। লিথিয়াম একটি তীব্র তড়িৎ ধনাত্মক ধাতু। এই কথাটি কি সত্য না মিথ্যা? আচ্ছা, লিথিয়াম কিন্তু সব থেকে হালকা ধাতু, এটা মনে আছে তো? বেশ, তাহলে লিথিয়াম কি তীব্র তড়িৎ ধনাত্মক? হ্যাঁ, সত্য। সত্য কেন বলো তো? লিথিয়ামের কটা ইলেকট্রন আছে? 3টে। এবার 3কে তুমি ভাঙো, 2,1। ও চাইবে আমি এই একটা ইলেকট্রন ত্যাগ করে দেবো, যে হিলিয়ামের মতো হয়ে যাব। তাহলে তীব্র তড়িৎ ধনাত্মক তো বটে ভাই। পর্যায় সারণীর কোনো পর্যায়ে
নোবেল গ্যাসগুলির আয়োনাইজেশন শক্তি ন্যূনতম। আচ্ছা, এটা সত্য মিথ্যা না, সরি ভুলে গেছিলাম। পর্যায় সারণীর কোনো পর্যায়ে নোবেল গ্যাসগুলোর আয়োনাইজেশন শক্তি ন্যূনতম না, মিথ্যা। নোবেল গ্যাসগুলোর আয়োনাইজেশন শক্তি সব থেকে বেশি, কারণ ওদের এমনি অষ্টপূর্তি আছে, ওখান থেকে একটা ইলেকট্রন বের করে নিয়ে আসা চাপ, বুঝতে পেরেছো? এখানে একটা দারুণ জিনিস দিয়েছে, 35টা কোশ্চেন দিয়েছে, হ্যাঁ, ছক আছে, তো ছক মেলাতে হবে। এটা আমার বেশ দারুণ লেগেছে। এইটা যারা ঠিকঠাক করে করতে পারবে, জানতে হবে তাদের এই চ্যাপ্টারটা মোটামুটি ভাবে ক্লিয়ার হয়ে গিয়েছে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। প্রথমেই দিয়েছে একটা ক্ষার ধাতু। কে আছে, কে আছে? দেখো, এরা তো কেউ ক্ষার ধাতু নয় ভাই। ক্ষার ধাতু কে আছে? একদম প্রথম শ্রেণীতে, প্রথম শ্রেণীতে আমি এখনো দেখতে পাইনি একটি ক্ষার ধাতু। কই ক্ষার ধাতু? এই দেখো, সোডিয়াম একটি ক্ষার ধাতু। আমি এখানে লিখে দিচ্ছি, হ্যাঁ, তাহলে এটা XiV। একটা ক্ষারীয় মৃত্তিকা ধাতু, ক্ষারীয় মৃত্তিকা ধাতু, তার মানে শেষ কক্ষপথে থাকবে দুটো ইলেকট্রন। এই দেখো, ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম। একটি সন্ধিগত মৌল, সন্ধিগত মৌল কি থাকবে দেখা যাক। এটা হয়তো তোমরা অনেকে পারবে না বা বুঝতে পারবে না যে কোনটা হবে। হ্যাঁ, সন্ধিগত মৌল, দেখো কোনটা হবে, কোনটা হবে সন্ধিগত মৌল। এই দেখো, লিউটেটিয়াম, ঠিক আছে, এলইউ। এলইউ এইটা কিন্তু 3 থেকে 12 নম্বরের মধ্যে, সরি কোথায় গেল, এই যে, এটা কিন্তু 3 থেকে 12 নম্বরের মধ্যে অবস্থিত। হ্যাঁ, এটা সন্ধিগত মৌল, XV ট্রিপল আই, লিখে দিলাম XV ট্রিপল আই। তাহলে এইটা হলো Na, এইটা হলো Ca, এইটা হলো Lu। সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল, আমি জানি কি না জানি লিখে দিলাম ফ্লোরিন F। এবার তুমি এখানে খুঁজতে পারো, এই দেখো 6, তাহলে হয়ে যাবে 6 ফ্লোরিন। ঠিক আছে, এই যে একটি ইউরেনিয়ামোত্তর মৌল, নেপচুনিয়াম আছে না, এই তো নেপচুনিয়াম, XXV নেপচুনিয়াম, পেয়ে গেলে XXV। বিরল মৃত্তিকা মৌল, একটা বিরল মৃত্তিকা মৌল, দেখো এগুলো যদি ভালো করে একটুখানি ভাবো হয়ে যাবে কিন্তু, হ্যাঁ, খুব যে কঠিন তা কিন্তু নয়। হ্যাঁ, তাহলে বিরল মৃত্তিকা মৌল কি হবে, কোথায় গেল, কোথায় গেল, Hg হবে, কিন্তু Hg কে তো দেখতে পেয়েছি না। Hg, এই তো Hg, V। ঠিক আছে, বিরল মৃত্তিকা মৌল। হ্যালোজেন মৌল, হ্যালোজেন মৌল আছে তো অনেক, ক্লোরিন আছে, এই দেখো ক্লোরিন X। ঠিক আছে, চ্যালকোজেন মৌল, চ্যালকোজেন মৌল মানে অক্সিজেন পরিবারে যারা আছে তারা হচ্ছে চ্যালকোজেন, দেখে নাও। হ্যাঁ, অক্সিজেন আছে কিনা সেটাই দেখে নাও, অক্সিজেন থাকলে তোটাই হয়ে যাবে। অক্সিজেন আমি তো এখনো দেখতে পেলাম না অক্সিজেনকে, কই কই কই, হুম হুম হুম। দেখো এখানে অক্সিজেন তো খুঁজে পেলাম না ভাই, আবার অক্সিজেনের গ্রুপে কেউ আছে সেরকমও কাউকে পেলাম না। মানে অক্সিজেন তো 16 নম্বর গ্রুপে আছে, তো 16 নম্বর গ্রুপে আছে এরকমও কাউকে খুঁজে পাচ্ছি না। না না না, পরেরটাই যাই। ঠিক আছে, দেখি শেষ পর্যন্ত কি হয়। সবচেয়ে বেশি তড়িৎ ধনাত্মক অতেজস্ক্রিয় মৌল কোনটি? সব থেকে বেশি তড়িৎ ধনাত্মক অতেজস্ক্রিয় মৌল, বলো কি হবে, দেখা যাক। সব থেকে তড়িৎ ধনাত্মক তো সিজিয়াম, তাহলে নিশ্চয়ই সিজিয়াম কোথাও আছে। এই দেখো সিজিয়াম, CS। হ্যাঁ, তেজস্ক্রিয় নয় এটা, ঠিক আছে, তাহলে CS কত নম্বর হলো, 11। আচ্ছা, একটি অভিজাত মৌল কোনটি? মানে নিষ্ক্রিয় গ্যাস বলতে চাইছে, দেখো নিয়ন মিলে গেছে, বেশ। নোবেল গ্যাস, নোবেল গ্যাস হচ্ছে যে কি একটার থেকে কি বেশি উত্তর হবে নাকি? আর কিছু দিয়েছে নোবেল গ্যাস? আচ্ছা, রেডন দিয়েছে, RN দিয়েছে, XVI। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। ঠিক আছে, XVI। মুদ্রা ধাতু কপার, তাহলে নিশ্চয়ই CU দিয়েছে, এই দেখো V। বেশ। তেজস্ক্রিয় ক্ষার ধাতু, তেজস্ক্রিয় ক্ষার ধাতু মানে প্রথমে আছে ফ্রান্সিয়াম, এই দেখো FR। তেজস্ক্রিয় ক্ষার ধাতু FR কত, XXI। সর্বাধিক জারণ ক্ষমতা সম্পন্ন মৌল, সব থেকে বেশি জারণ ক্ষমতা ফ্লোরিনের,
তাহলে ফ্লুরিন কোথাও একটা থাকবে, এই দেখো এক্স ট্রিপল আই। হ্যাঁ, এক্স ট্রিপল আই। বেশ। তারপরে হ্যালোজেন মৌলগুলির মধ্যে সবচেয়ে জারণধর্মী মৌল কোনটি? সব থেকে জারণধর্মী মৌল, ওই একই তো উত্তর হবে ফ্লুরিন। কিন্তু ফ্লুরিন তো ভাই দুবার নাই। আচ্ছা, আর একবার তাহলে থাকবে নিশ্চয়ই। হ্যাঁ, এই দেখো আর একবার আছে, ডবল এক্স ভি ট্রিপল আই। বেশ, ডবল এক্স ভি ট্রিপল আই। তাহলে কতগুলো প্রশ্নের উত্তর জানতে পারছো দেখছো? খেয়াল রাখবে, খুব ভালো কিন্তু এই ছকটা বানিয়েছে। হুম। সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক মৌল, মানে সব থেকে বেশি তড়িৎ ধনাত্মক মৌল, সিজিয়াম, সিএস, এক্স এক্স ট্রিপল আই। ওকে, ট্রিপল আই। বেশ। তৃতীয় পর্যায়ের নিষ্ক্রিয় মৌল কোনটি? দ্বিতীয় পর্যায়ে একদম প্রথমে তো থাকে হিলিয়াম, তার নিচেই থাকে নিয়ন। তাহলে নিয়ন উত্তর হবে। এবার নিয়নকে খোঁজো আছে কিনা কোথাও। এনি 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 এনি, না পাচ্ছি না এখনো। না, নিয়ন কিন্তু পাচ্ছি না ভাই। দ্বিতীয় পর্যায় বলেছে নাকি? দ্বিতীয় পর্যায়ের নিষ্ক্রিয় মৌল, হ্যাঁ নিয়নই তো হচ্ছে কাছাকাছি। নেপচুনিয়াম, প্লুটোনিয়াম, নিকেল, এফ, নিয়ন, এই তো নিয়ন, আই এক্স। ঠিক আছে, এটা তাহলে মনে হয় দুবার হবে। আচ্ছা, আই এক্স আর কোথাও একটা দিলাম, একটি অভিজাত মৌল। ও, তাহলে এইখানে অভিজাত মৌলটা যদি তুমি আর অন্য কিছু পাও, এই যে একটি অভিজাত মৌল আই এক্স দিয়েছি না, এই তো দ্বিতীয়। কোথায় গেল কোথায় গেল, এই যে দশেরটা। এই দশেরটা তো নিয়ন তো হবে ঠিকই, নিয়ন ছাড়া যদি এক্সট্রা অন্য কিছু থাকে তাহলে তুমি সেটা এখানে দিতে পারো। এক্সট্রা ক্রিপ্টন আছে, ক্রিপ্টন, তাহলে এখানে ক্রিপ্টন দিয়ে দাও না, তাতেও হবে। তাহলে একটা করে হয়ে যাচ্ছে সব। এটা নিয়নও হবে কিন্তু উত্তর, হ্যাঁ, কিন্তু যেহেতু নিয়ন এক জায়গায় নিয়েছি সেই জন্য নিলাম না। তরল অধাতু, তরল অধাতু, তরল অধাতু কি বলো দেখে নাও। তরল অধাতু এই যে ব্রোমিন, এক্স আই এক্স, এক্স আই এক্স। ঠিক আছে। তৃতীয় পর্যায়ে সর্বোচ্চ জারণ ক্ষমতা সম্পন্ন মৌল, তৃতীয় পর্যায়ে, ও তো ফ্লোরিন। তাহলে ফ্লোরিন কি আবার আছে নাকি কোথাও? হ্যাঁ, এই দেখো এক্স 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 ভি। ঠিক আছে। তারপরে 14 নম্বর শ্রেণী ধাতুকল্প, সিলিকন হবে, সিলিকন। সিলিকন আছে কই? 14 নম্বর শ্রেণী ধাতুকল্প, এই যে এক্স এক্স ভিআই। ঠিক আছে, এক্স এক্স ভিআই। তরল সন্ধিগত মৌল কি হবে? তরল সন্ধিগত মৌল। হুম, ভেবেচিন্তে করতে হবে এগুলো, হ্যাঁ, নইলে কিন্তু ভুল হওয়ার চান্স আছে বিরাট। তরল সন্ধিগত মৌল, ব্রোমিন তো একবার হয়েছে, যদি না পাই তাহলে সেই ব্রোমিনই নিতে হবে। হ্যাঁ, দেখি আর ব্রোমিন আছে কিনা। না, আর ব্রোমিন নাই, তাহলে এইটা উত্তর ব্রোমিনই হবে। ঠিক আছে, বলে দিচ্ছি আমি, ব্রোমিন। তৃতীয় পর্যায়ে সবচেয়ে বিজারণধর্মী মৌল, সবচেয়ে বিজারণধর্মী মৌল তৃতীয় পর্যায়ের, তার মানে তৃতীয় পর্যায়ে ক্ষার ধাতু গ্রুপে যে আছে, তাহলে কে আছে? সোডিয়াম। ঠিক আছে, ওর বিজারণ ধর্ম তৃতীয় পর্যায়ে সব থেকে বেশি। ঠিক আছে, সোডিয়াম। আর জারণ ধর্ম কার বেশি? ফ্লুরিনের। চতুর্থ পর্যায়ে প্রথম মৌল কোনটি? চতুর্থ পর্যায়ের প্রথম মৌল, তার মানে সোডিয়ামের নিচেতেই যে থাকবে সে হচ্ছে চতুর্থ পর্যায়ের প্রথম মৌল। এই দেখো, সোডিয়াম, পটাশিয়াম, তাহলে পটাশিয়াম হচ্ছে চতুর্থ পর্যায়ের প্রথম মৌল। ওকে। নেক্সট, তেজস্ক্রিয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু কোনটি? ক্ষারীয় মৃত্তিকা ধাতু আবার তেজস্ক্রিয়, ফ্রান্সিয়াম মনে রেখো। পর্যায় সারণীর অন্তিম মৌল কোনটি? পর্যায় সারণীর অন্তিম মৌল, মনে রাখবে, প্রশ্নটি ভাইটাল। ঠিক আছে, পর্যায় সারণীর অন্তিম মৌলের নাম হচ্ছে ওগানেশন। ওকে, ওগা, ও গয়ে আকার, দন্তের নয়ে একার, দন্তেস্ব দন্তান্ন, ওগানেশন, ওজি, মনে রাখবে। দেখো আমি পাশে উত্তরগুলো লিখে দিলাম, কারণ ওরকম করে এখানে এত বড় চার্ট যে মেলানোটা একটু ডিফিকাল্ট, 35টা কোশ্চেন আছে, বুঝতে পেরেছো? তাই আমি একবার করে উত্তরগুলো তোমাদেরকে কিন্তু জানিয়ে রাখলাম কোনটা কোনটা হচ্ছে, পাশাপাশি লিখে দিলাম। ঠিক আছে, 24 পর্যন্ত হলো, 25 পর্যন্ত। নেক্সট ভিডিওতে 26 থেকে হবে। যারা আমার ভিডিও দেখছো রেগুলার ফলো করবে কিন্তু, নইলে সিকোয়েন্স বুঝতে পারবে না। ওকে, তো চলো দেখা হচ্ছে
নেক্সট ভিডিওতে একটুখানি ভালো করে পড়বে, প্র্যাকটিস করবে, তাহলেই সহজ।